রাত গভীর হয়ে এসেছে, প্রায় ৩টা বাজতে চলল ঘড়ির কাঁটায়। বাইরে দমকা বাতাসের শব্দ ভেতরে ঢুকছে জানালার ফাঁক দিয়ে। ঘরটা শান্ত, কেবল কিছু কিছু দূরের গাড়ির শব্দ ভেসে আসছে। কিন্তু নাফিসার ঘুম আসছে না। সে গভীর নিঃশ্বাস নিলেও মন শান্ত হচ্ছে না। চোখ খুলেই নাফিসা লক্ষ্য করল সাইমন গভীর ঘুমে ঘুমিয়ে আছে। নিখুঁতভাবে পর্যবেক্ষণ করতে থাকলো তার হালাল পুরুষকে। ঘুমের মধ্যে একদম নিষ্পাপ বাচ্চাদের মতো লাগছে। শ্যামলা বর্ণ হওয়ায় আরও বেশি সুন্দর লাগে। যা খোঁচা খোঁচা দাড়ির মাঝখানে ফাঁকা ঠোঁটের দিকে তাকায় নাফিসা। সেদিক তাকিয়ে একটু ঢোক গিলল। তারপর ধীরে ধীরে সাইমনের দিকে এগিয়ে গেল। সে হাতের আঙ্গুলগুলো দিয়ে সাইমনের চুলের ভিতর দিয়ে আস্তে আস্তে বুলিয়ে দিল। তার স্পর্শে সাইমনের ঘুম ভেঙে না যাওয়ায় নাফিসা নিজেই হাসতে হাসতে থেমে গেল। নাফিসা কিছুক্ষণ এইভাবে শুধু তাকিয়েই রইল। তার হৃদয় জোরে জোরে ধকধক করছে। শেষে সে সাইমনের ঠোঁটের ওপর হালকা চুমু দিল। তারপর নিজের কাজে নিজেই অবাক হলো। চুমুর পর সাইমন কিছুক্ষণ নাফিসার দিকে অচেতন চোখে তাকালো। নাফিসা এবার ভয় পেয়ে গেল, কিন্তু তারপর আবার গভীর ঘুমে চলে গেল সাইমন। সেটা দেখে নাফিসা মুচকি হাসে। কিন্তু হঠাৎ অপ্রত্যাশিতভাবে নাফিসার গা অস্বস্তিতে ভরে গেল। হঠাৎ বমি লাগার অনুভূতি। সে দৌড় দিল। ওয়াক ওয়াক বমির শব্দ শুনে সাইমনের ঘুম ভেঙে গেল। চোখ খোলার সঙ্গে সঙ্গে সে দেখতে পেল নাফিসা দৌড়াচ্ছে, ওয়াশরুমের দিকে ছুটছে। সে দ্রুত উঠে পড়ল। ঘুম ভেঙে মাথা এখনো ঝিমঝিম করছে, কিন্তু ওয়াশরুমের দিকে নাফিসার পিছনে ছুটল। বউ, ঠিক আছো? সাইমন তড়িঘড়ি বলল। হাতে হাত ধরে নাফিসাকে ধরে রাখল। নাফিসা বমি করল, গা কাঁপছে। সাইমন ধীরে ধীরে নাফিসাকে ফ্রেশ করিয়ে নিল। পানি দিয়ে মুখ ও হাত পরিষ্কার করালো। তারপর সাইমন নাফিসাকে কোলে তুলে নিল। ঘরের ভিতর হাঁটতে হাঁটতে নাফিসা বলল, আমি ব্যালকনিতে যাব। এখানে ভালো লাগছে না, ঘুম আসছে না। সাইমন মাথা নেড়ে সম্মতি দিল। ঠিক আছে বউ, ব্যালকনিতেই বসছি। নাফিসাকে কোলে নিয়েই সাইমন ব্যালকনিতে গিয়ে দোলনার ওপর বসলো। বাইরে রাতের হাওয়া তাদের চারপাশে ছড়িয়ে আছে। চাঁদ হালকা আলো ফেলছে। নাফিসা ধীরে ধীরে তার মাথা সাইমনের কাঁধে রেখে নিঃশ্বাস নিয়েছে। সাইমন মৃদু হাসি দিল। তারপর আঙ্গুলগুলো দিয়ে নাফিসার চুলের ভিতর ঢুকে হালকা ম্যাসেজ করতে লাগলো। নাফিসার চোখ অর্ধ খোলা অর্ধ বন্ধ। তার নিঃশ্বাস ধীরে ধীরে ভারী হয়ে আসছে। শীতল রাতের বাতাস আর সাইমনের কোমল স্পর্শ মিলিয়ে নাফিসার শরীরে শান্তি নেমে আসছে। নাফিসা হাত তুলে সাইমনের ঘাড়ে জড়িয়ে ধরল। ব্যালকনির দোলনায় বসে থাকতে থাকতে নাফিসার চোখ হঠাৎ পাশের দিকটায় চলে গেল। অন্ধকারের ভেতরেও স্পষ্ট দেখা যাচ্ছে পাশের বাগানটা। আলো ছায়ার ফাঁকে দাঁড়িয়ে আছে একটা আম গাছ। আর আশ্চর্য ব্যাপার হলো, গাছটায় 12 মেশে আম ধরেছে। মাঝারি সাইজের ডাসা আম বাতাসে দুলছে, যেন ইচ্ছে করেই চোখে পড়ছে। নাফিসা এক মুহূর্তের জন্য চুপ করে তাকিয়ে রইল। তারপর চোখ দুটো হঠাৎ চকচক করে উঠল। ডিএসপি সাহেব, কণ্ঠে চাপা উত্তেজনা। সাইমন চুলে হাত বুলাতে বুলাতে নিচের দিকে তাকালো। নাফিসা আঙ্গুল তুলে গাছটার দিকে ইশারা করলো। ওই যে আম গাছটা দেখেছেন? সাইমন তাকালো। বুঝতে 1 সেকেন্ডও লাগলো না কোথায় চোখ আটকে গেছে ওর। হালকা হাসলো। দেখেছি। তারপর? নাফিসা প্রায় ফিসফিস করে বলল, আমি আম খাবো। বলাটা এমনভাবে বলল যেন এখনই না পেলে দুনিয়া শেষ। সাইমন অবাক হয়ে জিজ্ঞেস করলো, এই রাতে? হ্যাঁ, নাফিসা মাথা নেড়ে নিশ্চিন্ত করে বলল। সাইমন ধীরে নিঃশ্বাস ছাড়ল। বউ, ওটা ডিএসসির বাংলো। ওখান থেকে এত রাতে আম নেওয়া সম্ভব না। কাল সকালে আমি নিজেই কিনে নিয়ে এসে দেব। নাফিসার মুখটা মুহূর্তেই বদলে গেল। না, এখনই খাবো। সাইমন এবার একটু শক্ত গলায় বলল, এখন না, শোনো, রাত অনেক। তুমি অসুস্থ ছিলে একটু আগে। নাফিসা ঠোঁট বেঁকিয়ে ফেলল। আম খাবো মানে খাবো। সাইমন ভ্রুকুসকে তাকালো। স্টপ। না। নাফিসা গলা উঁচু করল। কাল না, এখন। সাইমন এবার একটু ধমকে সুরে বলল, এইসব বেয়াদবি করো না। রাত 3টা বাজে, চুপচাপ বসো। এই ধমকটাই কাল হলো। নাফিসার চোখ ভিজে উঠল, ঠোঁট কাঁপতে শুরু করলো, মুখটা ফিরিয়ে নিল। সবসময় না বলো। আমি একটু আম চাইছি, তাতেই?
কথা শেষ হলো না, গলা ধরে এলো, চুপচাপ কাঁদতে লাগলো। সাইমান প্রথমে শক্ত থাকার চেষ্টা করলো, তারপর চোখের কোণ দিয়ে দেখলো নাফিসা নীরবে কাঁদছে, কাঁধ কাঁপছে, বুকের ভেতরটা হঠাৎ মোচড় দিল। নাফিসা তো বয়সের তুলনায় যথেষ্ট ম্যাচিউর মেয়ে, ও তো বাচ্চার মতো করে না। তারপর মাথায় আসলো সব প্রেগনেন্সির সাইড ইফেক্ট। সে লম্বা করে শ্বাস নিল। আহ, এই মেয়েটা! কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর হাল ছেড়ে দিল। আচ্ছা, সে বলল ধীরে, চলো। নাফিসা হঠাৎ থেমে গেল। কোথায়? সাইমান অসহায়ের মতো তাকালো। আম চুরি করতে? নাফিসার চোখ মুহূর্তে উজ্জ্বল হয়ে উঠল। কান্নার কোনো চিহ্ন নেই। সত্যি? হ্যাঁ, কিন্তু শর্ত আছে, সাইমান বলল। একদম চুপচাপ, শব্দ করা যাবে না। নাফিসা মাথা নেড়ে বলল, একদম না, আমি চোরের মতো থাকবো। দুজন ধীরে ধীরে ব্যালকনি থেকে নামলো। রাত গভীর, চারপাশে নিস্তব্ধতা। বাংলোর গেটের দিকে যেতে যেতে নাফিসা বারবার চারপাশে তাকাচ্ছে, যেন কোনো অ্যাডভেঞ্চারে এসেছে। ডিসি বাংলোর দেয়ালটা খুব বেশি উঁচু না, চারপাশে গাছপালা। সাইমান আগে এগিয়ে গেল, হাত ইশারা করে বলল, এখান দিয়ে। দুজন দেয়ালের পাশে গা ঘেঁষে দাঁড়ালো। দূরে পাহারাদারের ঘর, আলো জ্বলছে, কিন্তু কেউ বাইরে নেই। সাইমান সাবধানে দেয়াল টপকালো, তারপর নিচে হাত বাড়িয়ে দিল। হাত দাও। নাফিসা একটু ভয় পেয়েও হাত দিল। সাইমান টেনে উপরে তুলল। দুজন নরম ঘাসের উপর নামলো। আম গাছটা কাছেই, পাতার ফাঁকে ফাঁকে ঝুলে আছে আম। নাফিসা নিচে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, ওগুলো দেখেন, ওইটা বড়। সাইমান বিরক্তে তাকালো। তুমি নিচে থাকো, আমি উঠছি। সাইমান ধীরে ধীরে গাছে উঠল। ডাল ধরে ভারসাম্য রেখে পাতাগুলো নড়ছে, কিন্তু শব্দ কম। নাফিসা নিচে দাঁড়িয়ে দুহাত বাড়িয়ে রাখলো। এদিকে ফেলেন। সাইমান একটা আম সাবধানে ছিঁড়ে নিচে ফেললো। নাফিসা ধরে ফেললো, চোখে আনন্দ। আরেকটা। একটার পর একটা আম নিচে পড়ছে। নাফিসা গুনছে, হাসছে চাপা উত্তেজনায়। হঠাৎ দূরে একটা কুকুরের ডাক শোনা গেল। নাফিসা ফিসফিস করে বলল, নামেন, কেউ আসবে। সাইমান নিজের উপরে নিজের রাগ লাগছে এখন। কোনো দিন ভাবতেও পারেনি এমন পরিস্থিতিতে পড়তে হবে। আল্লাহ তাকে দিয়ে কি কি করাচ্ছে। সাইমান তখনও গাছের ডালে দাঁড়িয়ে, হাতে আর একটা আম। ঠিক সেই মুহূর্তে পেছন দিক থেকে হঠাৎ একটা কড়া গলা ভেসে এলো। এই, ওখানে কে? গলাটা এতটাই স্পষ্ট যে রাতের নিস্তব্ধতা এক মুহূর্তে ভেঙে গেল। নাফিসার বুক ধক করে উঠল, চোখ বড় বড় করে সাইমানের দিকে তাকালো। সাইমানের কানে কথাটা পৌঁছাতেই আর এক সেকেন্ড দেরি করলো না। গাছ থেকে প্রায় লাফ দিয়েই নিচে নামলো। মাটিতে পা দিয়ে ফিসফিস করে বলল, দৌড়াও। নাফিসা কিছু বুঝে ওঠার আগেই সাইমন ঝট করে নিচে পড়ে থাকা আমগুলো তুলে নিতে লাগলো, একটার পর একটা, শার্টের পকেটে, প্যান্টের পকেটে, এমনকি একটার জায়গা না পেয়ে বগলের নিচে চেপে ধরলো। পেছন থেকে আবার সেই গলা, এই দাঁড়াও। এবার গার্ডের ছুটে আসার শব্দ পরিষ্কার শোনা যাচ্ছে। সাইমন আর ভাবল না, এক ঝটকায় নাফিসাকে কোলে তুলে নিল, ধরো শক্ত করে। নাফিসা প্রথমে ভয় পেয়ে গেল, পর মুহূর্তেই ব্যাপারটা ওর কাছে অসম্ভব মজার লাগলো। চোখে মুখে চাপা উত্তেজনা। সাইমন দৌড় দিল, পেছন পেছন গার্ডও দৌড়াচ্ছে। এই দাঁড়াও চোর, দাঁড়াও বলছি। সাইমন দাঁড়াবে কেন, সে আরও জোরে দৌড়াতে লাগলো। নাফিসা সাইমনের গলা জড়িয়ে ধরে আছে, বাতাসে ওর চুল উঠছে। হঠাৎ ওর হাসি বেরিয়ে এলো। প্রথমে চাপা হাসলো, তারপর আর ধরে রাখতে পারল না, হি হি করে হেসে উঠল। সাইমন ফিসফিস করে বলল, চুপ, হাসিস না বউ। কিন্তু নাফিসা তখন নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়েছে। আমরা চোর, আমচোর বলেই আবার হাসি। গার্ড পেছন থেকে শোনে, আরও জোরে চিৎকার করলো, এই দাঁড়া, থাম, এই দাঁড়াও, থামো। সাইমন হাঁপাচ্ছে, তবু দৌড় থামায় না। এই মেয়ে তো আমাকে ধরা খাওয়াবেই। দেয়াল চোখে পড়তেই সাইমন শেষ শক্তিটুকু জড়ো করলো। দৌড়ের গতি কমালো না। দেয়ালের কাছে গিয়ে এক হাত দিয়ে ভর নিয়ে টপকালো। কোলে নাফিসা, পকেটে আম, কোনো মতে ওপারে নামলো। গার্ড দেয়ালের ওপারে থেমে গেল। ধরতে পারলাম না, হাঁপাতে হাঁপাতে বিড়বিড় করলো। এদিকে ওপারে সাইমনের অবস্থা দেখে নাফিসা হেসে কুটি কুটি নিজেকে কোনো রকম সামলে বলে উঠল, ডিএসপি সাইমন তাহের রাশিদ, আপনি কি না বইয়ের জন্য চোরের খাতায় নাম লেখালেন পুলিশ হয়ে? সাইমন নাফিসাকে নামিয়ে দিল। দুজন হাঁটুতে হাত রেখে দাঁড়িয়ে নাফিসার দিকে বিরক্তিতে তাকায়। রাগে মুখ লাল হয়ে গেছে। সাইমনকে রাখতে দেখে নাফিসা আবার হেসে উঠল।
হা হা করে। আপনার মুখটা দেখছিলেন? কি ভয় পেয়েছিলেন? এখন বোঝেন আপনি যখন আসামি ধরতে যান আসামির অবস্থা কেমন থাকে? সাইমন হাঁপাতে হাঁপাতে তাকালো। ভয়? আমি? হ্যাঁ, নাফিসা চোখ মুছতে মুছতে বলল। আপনি তো আমাকে কোলে নিয়ে অলিম্পিক দৌড় দিচ্ছিলেন। সাইমনের অসহ্য লাগছে তার মতো একটা পুলিশ অফিসারের কিনা সে বউয়ের পাল্লায় পড়ে চুরি করলো। এদিকে নাফিসা আজ মনে হচ্ছে পুরাই উদ্দাম হয়ে গেছে। সে সাইমনের পকেটের দিকে হাত বাড়ালো। আম দাও। সাইমন একটা আম বের করে দিল। এই নাও, জীবনের সবচেয়ে বিপজ্জনক আম। নাফিসা আমটা হাতে নিয়ে আদর করে বলল, এই আমের জন্যই আপনি চোর হলেন। সাইমন চোখ ছোট ছোট করে তাকালো। শুধু চোর না, আজ গার্ডের চোখে আমি কুখ্যাত আমচোর। নাফিসা একটা আম হাতে নিয়ে উঁচুতে তুলে বলল, জীবনের সেরা আম। সাইমন মাথা নেড়ে বলল, জীবনের সবচেয়ে ঝামেলার বউও। নাফিসার মুখটা চুপসে গেল। তারপর হঠাৎ গম্ভীর মুখ করে বলল, কিন্তু খুব মজা হয়েছে। সাইমন ওর মাথায় হাত রেখে বলল, মজা হয়েছে ঠিকই, কিন্তু আর কোনো দিন না। নাফিসা চোখ টিপে বলল, আগামীবার কাঁঠাল হলে। সাইমন হাল ছেড়ে দিল। এই বউ আমাকে একদিন নিশ্চিত জেলে পাঠাবে। দুদিন ধরে সাইফান জারিনের সাথে কথা বলতে পারছে না। এই 2 দিনে সাইফানের ভিতরে অদ্ভুত একটা অস্থিরতা কাজ করছে, যেটা আগে কখনো হয় নাই। এখন সে বসে আছে রিশার সামনে। রিশা সোফায় আধশোয়া, হাতে ফোন। রিশাকে দিয়েই জারিনের আম্মুর ফোনে কল দেওয়া হচ্ছে। 1 বার 2 বার না, 5 বারের বেশি রিং গেছে, কিন্তু ফোন রিসিভ হয় নাই। ষষ্ঠবারে কল রিসিভ হতেই সাইফান আর রিশা একসাথে ফোনের দিকে তাকায়। সাইফান রিশাকে কনুই দিয়ে গুঁতো মেরে ফিসফিস করে বলে, কথা বল। রিশা ফোন কানে দিয়ে বলে, আসসালামু আলাইকুম। ওপাশ থেকে একটু ভারী মহিলা কণ্ঠ শোনা যায়। ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? আন্টি, আমি রিশা বলছি। জারিন কোথায়? ওর কোনো খোঁজ পাচ্ছি না কেন? ফোনও ধরছে না। ও রিশা, এমনিতেও তোমাকে ফোন দিতাম। আজকেই জারিনের বিয়ে ঠিক করছি, রাতে বিয়ে। এই কথা শুনে সাইফানের চোখ বড় হয়ে যায়। 2 দিন হলো জারিন তার ভাইয়ের সাথে ঝগড়া করে রুমে লক করে বসে আছে। ওর ভাইয়ের এক বন্ধুকে ভালোবাসে, বিয়ের জন্য পাগলামি করছে। তাই ওর ভাই আর না পেরে আজই বিয়ের সিদ্ধান্ত নিয়েছে। সাইফানের চোখ বড় বড় হয়ে যায়। জারিফের সাথে ওর কোনো কালেই ভালো সম্পর্ক ছিল না। বন্ধুত্ব তো দূরে থাক, তাহলে কার সাথে বিয়ে করবে বলে পাগলামো করছে চশমা? রিশা কানের কাছে সাইফানকে ফিসফিস করে বলল, এই তোর চশমা বান্ধবী ওর ভাইয়ের কোন বন্ধুর সাথে প্রেম করছে? আমাকে ধোকা দিয়ে শালির ঘরের শালি। রিশা বিরক্ত হয়ে ফোন মিউট করে এক ধাক্কা দিয়ে সাইফানকে সরিয়ে দিল। চুপ কর, কানের কাছে বিড়বিড় করলে কোনো হেল্প করব না। তারপর ফোনে মন দিয়ে বলে, আন্টি, জারিনের সাথে একটু কথা বলার সুযোগ দেন, আমি বোঝাই। জুলেখা বেগম জারিনের কাছে ফোন দিয়ে আসে। জারিফ ওর ফোনটা কেড়ে নিয়েছিল। জারিন রিশা ফোন দিয়েছে শুনে তাড়াতাড়ি করে ফোন কানে ধরে। হ্যালো রিশু। রিশা কথা বলার আগে সাইফান ফোন কেড়ে নিল। এই চশমা, তুই আমারে ধোকা দিয়ে কোন আশিকের সাথে কথা বলছিস বল? এজন্যই ফোন ধরিস নাই? আমারে অমৃত খাইতে দিস না, আর তুই বাংলা সিনেমার ভিলেন মার্কা ভাইয়ের বন্ধুর লগে প্রেম করিস? ওপাশ থেকে জারিন রেগে চিৎকার করে ওঠে, এই বেয়াদব, আমার ভাইয়ের নামে বাজে কথা বলবি না। আমি কারো লগে প্রেম করি নাই। ভাই মিথ্যা বলে দিয়ে আমার বিয়ে ঠিক করছে। ভাবছিলাম বাড়িতে সব বলবো, কিন্তু তোর কথা শুনে আর বলবো না। একটু থেমে আবার বলল, আগে বল, তুই ভাইয়ের সাথে কোন বেডিরে লইয়া ঝামেলা করছিস? সাইফান গলা নামিয়ে বলে, তোর বলদ ভাই ভুল বুঝছে। ওই এক শালী মহিলা যত ঝামেলার মূল। আর এই শোন, তুই বিয়ে করবি মানে অন্য কারো কথা ভাবলেও আমি মেরে ফেলবো। 2টা রাস্তা, হয় বাড়িতে বলে রাজি করাবি, না হয় আমি আসছি, আমার সাথে ভাগবি। বলে রাগের মাথায় সাইফান ফোন কেটে দেয়। রিশা তাকিয়ে বলে, এখন কি করব? সাইফান দাঁড়িয়ে বলে, আজকেই বিয়ে করে বাসর করব, আর তুই আমাকে হেল্প করবি। রিশা বিরক্তিতে বলে, আমার কোনো দায় পড়ে যায়নি তোমায় হেল্প করব। সাইফান হেসে বলে,
দায় পড়ে যায়নি মানে কি? তুই কি ফুফি হতে চাস না? তুই কি চাস না তোর ভাই তাড়াতাড়ি বাচ্চার বাপ হোক? রিশা বিরক্তি নিয়ে তাকালো। এই তোমার লজ্জা করছে না নিজের বোনের সামনে এসব বলছো? লজ্জা? তুই ভাতে মেখে খা শুটকি। দিনকে দিন ওই বেয়াদবটার কথা ভেবে টেনশনে আরও শুটকি হচ্ছিস। বাই দ্য ওয়ে, তোর প্রেমিক বিসিএসে কি টিকে গেছে? এখন দেখ দুদিন পর বিয়ে করে ফেলবে। আমার কাছে একটা ভালো আইডিয়া আছে। তুই যদি আমাকে হেল্প করিস তাহলে তোর আকাশ বাতাসকে কিডন্যাপ করতেও আমি হেল্প করব। রিশা তাকিয়ে থাকে। ঢং করো এখন? নিজেই আমাকে থাপ্পড় দিয়েছিলে আর এখন আবার নিজেই বুদ্ধি দিচ্ছে এইসব আজে বাজে। সাইফান হাই তুলে ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, ওটুকু না করলে ভাই ভাই ফিলিংস আসবে নাকি? ওটুকু রিয়্যাক্ট করা একদম আমার জন্য স্বাভাবিক। এখন তুই বল, রাজি থাকলে এক চাপ, রাজি না থাকলে দুই চাপ। আমি আমার রাস্তা ঠিক দেখে নিতে পারবো। রিশা কিছুক্ষণ চুপ থেকে তারপর ভাবে কাজটা করা কি ঠিক হবে। ওকে, আমি রাজি। আমি সব কিছু প্ল্যানিং করছি, তুই ততক্ষণ সবাইকে ফোন দিয়ে ভাইয়ের ফ্ল্যাটে আজ পালাবই, বাসর করবই, ফাগুনে পূর্ণিমা রাতে বিয়ে করবই যেভাবেই হোক। বলতে বলতে বেরিয়ে গেল। গাড়িটা জারিনের বাসার একটু দূরে দাঁড়িয়ে আছে। সাইফান, রিশা, রুহি, রায়হান, রিদওয়ান সবাই একসাথে। নাফিসা জোর করে তাদের সঙ্গে এসেছে, যদিও কেউ চাইছিল না ওকে নিয়ে আসতে। তবে সাইমান হঠাৎ জরুরি কাজে রাজীবের সঙ্গে চলে যাওয়ায় এই সুযোগটা কাজে লাগিয়েছে ওরা। সবাই একসঙ্গেই পরিকল্পনা অনুযায়ী জারিনকে তুলে আনার জন্য প্রস্তুত। রিশা ইতিমধ্যেই বাসার ভেতর ঢুকেছে। সাইফান পিছন থেকে আস্তে আস্তে ভেতরে ঢুকলো। ঘরের এক প্রান্তে রিশা জারিনকে নিয়ে দাঁড়িয়ে আছে। ভাইয়া ওয়েট করছে বাগানে, চল তাড়াতাড়ি, কেউ দেখে ফেলার আগে। সাইফান বাগানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ঠিক সেই মুহূর্তে হঠাৎ বাগানের দিকে জারিফ প্রবেশ করলো। সাইফান জারিফকে খেয়াল করেনি প্রথমে। মুখ ঘুরিয়ে এদিকে তাকাতেই দুজনের চোখে চোখ পড়ে গেল। জারিফ সাইফানকে দেখার সঙ্গে সঙ্গে রাগী ভঙ্গিতে এগিয়ে এলো। এসেই সাইফানের কলার চেপে ধরল। এখানে কি করছিস? রিশা দৌড়ে জারিনকে নিয়ে সেই সময় বাগানে এসে উপস্থিত হলো। দূর থেকেই তারা সাইফান আর জারিফকে দেখতে পেল। সাইফান জারিফকে কিছু বলতে যাবে, কিন্তু হঠাৎ চুপ হয়ে গেল। চোখ গেল দূরে দাঁড়িয়ে থাকা রিশা ও জারিনের সাথে। ওদের সাথে চোখে চোখ পড়ে গেল। ওদেরকে ইশারায় বাইরের দিকে বের হয়ে যেতে বলল। তারপর সাইফান সব পর্যবেক্ষণ করে জারিফের দিকে তাকিয়ে বলল, তোকে তাড়াতাড়ি মামা বানাবো, সেজন্য তোর বোনকে নিতে এসেছি। বলেই সেকেন্ডের ভিতর রুমাল বের করলো পকেট থেকে। হঠাৎ করেই সাইফান রুমাল জারিফের মুখে ঠেলে দিল। জারিফ চমকে উঠল। কিছু বোঝার আগেই ধীরে ধীরে অজ্ঞান হয়ে পড়ে যেতে নিলে সাইফান ওকে ধরে আস্তে আস্তে ঘাসের উপর শুইয়ে দিল। তারপর পকেট থেকে একটা সুপার গ্লু বের করে সুন্দর করে দুই ঠোঁটে লাগিয়ে ঠোঁট দুটো আটকিয়ে দিল। জারিফের কপালে একটা চুমু দিয়ে জোরে বিজয়ের হাসি দিল। আহ শালাবাবু, আপনার কি অবস্থা! উফ, সরি সুমন্ধি। এখন আসেন বাংলা সিনেমার ভিলেনদের মতো আমার পিছনে লাগতে। সুমন্ধি, তোর জ্ঞান ফিরে কথা বলতে বলতে তোকে মামা বানানোর প্রথম প্রসেস সম্পূর্ণ করে ফেলবো। সাইফান এবার দ্রুত বাইরে বের হয়ে দেখল রিশা আর জারিন দাঁড়িয়ে আছে একে অপরের হাত ধরে। সাইফান দৌড়ে গিয়ে জারিনের হাত ধরে দৌড় দিল। চল চশমা, আজ ফাগুনি পূর্ণিমা রাতে পালায়ে যাই। হঠাৎ টান দেওয়ায় জারিন পড়ে যেতে নিয়ে আবার নিজেকে সামলে সাইফানের সাথে তাল মিলিয়ে দৌড়ানোর চেষ্টা করছে আর অবাক হয়ে তাকিয়ে আছে সাইফানের দিকে। সাইফানের নিজের মতো জারিনের দৃঢ় হাত ধরে সঙ্গে সঙ্গে দৌড়াচ্ছে। রিশাদ ততক্ষণও ছুটে চলল। ওকে এভাবে ফেলে রাখায় মেজাজ খারাপ হয়ে গেল। ওদের পিছনে দৌড়াতে দৌড়াতে চিল্লিয়ে বলল, আমাকে ফেলে রেখে যাচ্ছ কেন? সাইফান না থেমে দৌড়ানো অবস্থায় চিল্লিয়ে বলল, তুই পালা শুটকি, পা আছে দৌড় দিবি। তোকে আবার নতুন করে আমন্ত্রণ করতে হবে নাকি পালানোর জন্য? জারিনের মনে পড়ল জারিফের কথা। ও অবাক হয়ে বলল, এই ভাইয়াকে কি করলে? সাইফান হেসে জোরে টান দিয়ে বলল, বাদ দে ভাইয়ের কথা, পালা চশমা, ফাগুনি পূর্ণিমা রাতে আজ পালিয়ে যাই। হাঁপাতে হাঁপাতে সবাই একে একে গাড়িতে উঠে বসলো। একটা বড় গাড়ি নিয়েছে ওরা, বিধায় এতগুলো মানুষ একটা গাড়িতে বসতে সমস্যা হয়নি। যদি একটু
গাদাগাদি হয়েছে, তবুও নিজেরা মানিয়ে নিয়েছে। সাইফান সিটে হেলান দিয়ে মাথাটা পিছনে ঠেকিয়ে চোখ বন্ধ করলো, গলা দিয়ে জোরে নিঃশ্বাস বের করে বলে উঠল, অ্যাট লাস্ট পালায়ে নিয়ে আসতে পারলাম বাবা, তোর দ্বারা সম্ভব। সাইফান, তুই পারিস। রিশা পাশ থেকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে বলল, নিজের পিঠ নিজেই চাপড়ানো শেষ হয়েছে? পেছনের সিটে থেকে রায়হান গম্ভীর গলায় বলল, জারিফের সাথে কি করলি? এই প্রশ্নে গাড়ির ভেতর হঠাৎ নীরবতা নেমে এলো। জারিন এতক্ষণ চুপ করেছিল, এবার সাইফানের দিকে তাকায়ে সন্দেহ নিয়ে সাইফান একদম ক্যাজুয়াল ভঙ্গিতে বলল, ও সম্বন্ধীকে অজ্ঞান করে রেখে এসেছি, আর জ্ঞান ফিরলেও কথা বলতে পারবে না। ঠোঁটে সুপার গ্লু আঠা মেরে এসেছি। জারিন সাইফানের বুকে 2টা ঘুষি মেরে দিল। পাগল নাকি ভাইয়ার কিছু হলে? সাইফান নিজের বুক চাপড়ে হাসি চাপতে চাপতে বলল, আমি কি তোমার ঘুষি খাওয়ার জন্য তোমাকে পালায়ে নিয়ে আসছি? দুষ্টু দুষ্টু আঁচড় খাওয়ার জন্য তুলে এনেছি। আরেকটু পর বিয়ে, তারপর বাসরে বোঝাবো এই সাইফান কি চিজ বেবি। এই কথা শুনে একসাথে সবাই হা হা করে হেসে উঠল। রুহি রিদওয়ান তো হেসে কোটি কোটি, রায়হান মাথা নাড়ে, নাফিসা মিচমিচ করে হাসছে, রিশা বিরক্তি নিয়ে তাকিয়ে আছে সাইফানের দিকে। জারিন রেগে মুখ ঘুরিয়ে জানালার দিকে তাকিয়ে বসলো, ঠোঁট চেপে ধরে আছে, কিন্তু কানের ডগা লাল হয়ে গেছে। যদিও ও সাইফানের কথায় রাগ লাগছিল, তবুও সকলের হাসাতে এবার ভীষণ লজ্জা লাগছে তার। গাড়ি আবার চলতে শুরু করলো। এবার গন্তব্য আকাশ। কিছুক্ষণ পর গাড়ি থামলো এক দোকানের সামনে। দোকান বন্ধ, সামনে স্ট্রিট লাইটের আলো। আকাশ দোকানের পাশে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল। সাইফান দরজা খুলে নামলো, ওর পিছনে পিছনে রায়হান আর রিদওয়ান। আকাশ সাইফানকে দেখে ফোনটা কেটে পকেটে রেখে বিরক্তিতে বলল, এত রাতে ডেকেছিস কেন আমায়? তারপরই পিছনে তাকিয়ে রিদওয়ান আর রায়হানকে দেখে থমকে গেল। দ্রুত মাথা নিচু করে বলল, ভাইয়া কেমন আছেন? তোমরা সবাই এখানে? আর কিছু বলার সুযোগ পেল না। সাইফান ঝট করে পকেট থেকে রুমাল বের করে ওর মুখে চেপে ধরল, তারপর বলল, সরি বন্ধু, জরুরি কাজ। আমার শুটকি বোনটা তোমার শোকে আরও শুটকি হয়ে যাচ্ছে। ভাই হিসেবে এটা একদম দেখতে পারি না। আকাশ একটু ছটফট করলো, তারপর শরীর ঢিলে হয়ে গেল। রিদওয়ান আর রায়হান দুপাশ থেকে ধরে নিল। 3জন মিলে পাজা কোলে করে ওকে তুলে গাড়ির দিকে নিল। সব কিছু এত দ্রুত হলো যে কেউ টের পাওয়ার আগেই আকাশ গাড়ির ভেতর ঢুকতেই নাফিসার চোখ বড় বড় করে তাকালো। রুহি মুখ ঢেকে বলল, আল্লাহ! জারিন এবার সত্যিই অবাক। ওকেও? সাইফান গাড়িতে উঠে দরজা বন্ধ করতে করতে বলল, হ্যাঁ মেরি চশমা জান, আমি একা বাবা হব এটা কেমন করে হয়? এমন বৈষম্য আমি করি না অন্যদের মতো, তাই নিজের সাথে অন্যকেও বাবা হওয়ার সুযোগ দিচ্ছি। সবাই একে অপরের দিকে তাকালো। রুহি এবার ধমকে বলে উঠল, বাজে না বকে কাহিনী কি বল? সাইফান একটা দীর্ঘশ্বাস ফেলে রিশা আর আকাশের বিষয়ে সব খুলে বলল। রুহি আর নাফিসা অবাক হয়ে তাকালো রিশার দিকে। বাকি সবাই কম বেশি জানে এই সম্পর্কে। নাফিসা একটু একটু জানতো, কিন্তু এত কিছু হয়ে গেছে সেটা জানে না। রিশা এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে। আজ তার এতদিনের স্বপ্ন পূরণ হবে, তার ব্ল্যাক ডায়মন্ড ফাইনালি তার হতে যাচ্ছে। গাড়িটা এসে থামতেই সাইফান এক মুহূর্ত দেরি করলো না। দরজা খুলে নেমেই জারিনের সিটের দিকে ঝুঁকে পড়ল। জারিন কিছু বুঝে ওঠার আগেই ওকে এক ঝটকায় কোলে তুলে নিল। হঠাৎ এই অপ্রত্যাশিত আচরণে জারিন চমকে উঠল, হাত পা ছুঁড়ে প্রতিবাদ করলো, চিৎকার করে উঠল, 2 হাত দিয়ে সাইফানের কাঁধ ধরে। এমন করে নিয়ে যাচ্ছ কেন? নামাও আমাকে। সাইফান ঠোঁটের কোণে সেই চেনা দুষ্টু হাসি এনে জারিনকে আরও শক্ত করে ধরে বলল, চশমা জান আমার, তোমার নামতে কষ্ট হবে তাই তো কোলে নিচ্ছি। আরেকটু পরেই বিয়ে আমার, তো আনন্দে এখনই সবার সামনে তোমাকে ফটফট চুমু খেয়ে নিতে ইচ্ছা করছে। জারিন রেগে গিয়ে মুখ ফিরিয়ে নিল, কিন্তু লজ্জায় কানের ডগা আগুনের মতো লাল। পেছন থেকে রুহি আল্লাহ করতে করতে নেমে এলো। রিদওয়ান আর রায়হান ম্যানুয়ালি আকাশকে 2 পাশ থেকে ধরে নামালো। আকাশ তখনও পুরোপুরি জ্ঞান ফিরে পায়নি, শরীর ঢিলে হয়ে আছে। নাফিসা আর রিশা সবার শেষে নামলো। রিশা এক দৃষ্টিতে তাকিয়ে আছে আকাশের দিকে। আর সে ঠিক করেছে ব্ল্যাক ডায়মন্ডকে নিজের করেই ছাড়বে।
ভেতরে ঢুকতেই দেখা গেল কাজী অফিসের অবস্থা আরও করুণ। টেবিলের ওপর নথি ছড়িয়ে ছিটিয়ে, চেয়ারে হেলান দিয়ে কাজী সাহেব নাক ডাকিয়ে ঘুমাচ্ছে, যেন দুনিয়ার কোনো কাণ্ডই তার ঘুম ভাঙাতে পারবে না। সাইফান জারিনকে কোলে রেখেই সোজা গিয়ে টেবিলের ওপর বসিয়ে দিল, তারপর 2 হাত দিয়ে জোরে টেবিলে চাপড় দিল। ওই কাজীর বাচ্চা, আমাদের বিয়ে পড়ানোর জন্য এত রাত পর্যন্ত তোকে বসায় রাখছি আর তুই ঘুমাইতেছিস? যা টাকা দিছি অর্ধেক ফেরত দিবি বুড়ো বেড়া। কাজী সাহেব ভয়ে চমকে উঠে প্রায় চেয়ার থেকে পড়েই যাচ্ছিল। চোখ কসলাতে কসলাতে কাপা গলায় বলল, আরে আরে স্যার প্লিজ, ঘুমাই নাই, চোখ বন্ধ করে দোয়া পড়তেছিলাম। তারপর সাইফানের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, আগে কার বিয়ে পড়াবো? আমারটা এখনই। কাজী চারপাশে তাকিয়ে বলল, সাক্ষী? কাজী প্রশ্ন করতেই পেছন থেকে একে একে সবাই সামনে এসে দাঁড়ালো। রিদওয়ান, রায়হান, রুহি, নাফিসা আর তাদের মাঝখানে অচেতন আকাশ। কাজীর চোখ কপালে উঠে গেল। এই ভদ্রলোক তো অজ্ঞান, ওনাকে কি হাসপাতাল থেকে তুলে নিয়ে এসেছেন নাকি? এই অবস্থায় উনি সাক্ষী দিবে কিভাবে? কাজীর কথা শেষ হওয়ার আগেই সাইফান এক পা এগিয়ে গেল, কাজীর দিকে আঙ্গুল তুলে বলল, কাজীর বাচ্চা, ওর পাশে এত মানুষ দাঁড়িয়ে আছে, চোখে পড়ল না? পড়ল তোর এই অজ্ঞান লোকটা? আর শোন, ওরও বিয়ে পড়াতে হবে। মানে অজ্ঞান অবস্থায়? কাজী প্রায় কেঁদে ফেলবে এমন অবস্থা। সাইফান কোনো কথা না বলে পকেট থেকে পানির বোতল বের করলো, ঢাকটা খুলে সব পানি নিয়ে আকাশের মুখে ছিটিয়ে দিল। ঠান্ডা পানির ছোঁয়ায় আকাশ কাশতে কাশতে চোখ খুলল, কিছুক্ষণ বিভ্রান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল, তারপর চারপাশটা বুঝে উঠতেই হকচকিয়ে গেল। আমি এখানে কেন? এটা কোথায়? সে উঠে দাঁড়িয়ে বেরিয়ে যেতে চাইলে সাইফান সামনে এসে দাঁড়ালো, গলা নামিয়ে গম্ভীরভাবে বলল, এইখান থেকে যদি বিয়ে না করে উঠিস তাহলে তোর টুনটুনি কেটে দিব, চিরকালের বিয়ের স্বাদ আমি মিটিয়ে দিব। এই কথা শুনে সবাই একসাথে হেসে উঠল। রিশা 1 সেকেন্ডও দেরি করলো না, সোজা এগিয়ে গিয়ে সাইফানের পায়ে জোরে এক লাথি মারল। আজাইরা কথা বললে তোমার খবর খারাপ করে দিব আমি, বুঝেছো? তারপর সে আকাশের দিকে তাকালো, গলাটা নরম হয়ে এলো, ভয় পেও না, আমি আছি। আকাশ হা হয়ে গেছে, কি হচ্ছে বুঝতে পারছে না, সব মাথার উপর দিয়ে যাচ্ছে। এদিকে সাইফান ব্যথায় মুখ কুঁচকে ফেললেও সঙ্গে সঙ্গে রিশার দিকে তাকিয়ে বলল, যার জন্য চুরি করলাম সেই বলে চোর, আমাকে মারলি কেন শুটকি? আর একটা বাজে কথা বললে তোর দেখবি আমি কি করি। রিশা দাঁতে দাঁত চেপে বলল। রায়হান এবার গলা চড়িয়ে বলল, চুপ করবি তোরা? কাজী সাহেব দয়া করে তাড়াতাড়ি কাজ শুরু করেন। কাজী আর কোনো ঝামেলায় না গিয়ে দ্রুত নথিপত্র গুছিয়ে নিল। প্রথমে সাইফান আর জারিনের বিয়ে কবুল বলতে বলবে কাজী, তার আগেই সাইফান জোরে পরপর 3 বার কবুল বলে উঠল। জারিন চুপ করে বিরক্ত দৃষ্টিতে তাকিয়ে আছে সাইফানের দিকে। এই শালি চশমা, তাড়াতাড়ি কবুল বল, তারপর আমার দিকে নজর দিস। বলবো না, জারিন ঠোঁট বাঁকিয়ে বলল। কবুল বলবি না? সাইফান চোখ কুঁচকে তাকালো। না, বলবো না, জারিন ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে উঠল। পরের মুহূর্তেই সাইফান মাটিতে বসে পড়ল, জারিনের পা ধরে ফেলল। চশমা জান, প্লিজ কবুল বলে দাও জান, আর এমন করিস না। সাইফানের অবস্থা দেখে কেউ আর হাসি ধরে রাখতে পারল না। রিদওয়ান, রুহি তো হেসে কুটি কুটি, জারিনও শেষমেশ হেসে ফেলল, তারপর শান্ত গলায় কবুল বলল। আলহামদুলিল্লাহ বলে কাজী ঘোষণা করতেই চারপাশে একটা স্বস্তির নিঃশ্বাস পড়ল। এরপর রিশা আর আকাশ ধীরে ধীরে রিশার দিকে তাকালো। রিশা চোখ নামালো, তারপর আবার তাকালো। দুজনের চোখে চোখ পড়তেই যেন বহু না বলা কথা ভেসে উঠল। আকাশ আর নিজের মধ্যে কোনো দ্বিধা রাখল না। প্রিয়সীকে কাছে পাওয়ার লোভ হঠাৎ মাথায় জেঁকে বসলো। এই সুযোগ হাতছাড়া করতে চাইল না। কোনো তাড়া নেই, কোনো জোর নেই, দুজনেই ধীরে ধীরে কবুল বলল। বিয়ে শেষ হতেই সাইফান বাইরে এসে চিৎকার শুরু করলো, আমার বিয়ে হয়ে গেছে, আমার বিয়ে হয়ে গেছে, আমি ফাইনালি অমৃত খাওয়ার লিগ্যাল দলিল পেয়ে গেছি, বাসর করব এবার, উফ। সাইফান নেচে নেচে বেড়াচ্ছে। ঠিক সেই সময় একটা গাড়ির হেডলাইট এসে থামলো কাজী অফিসের সামনে। সবাই একসাথে তাকালো, মুখের হাসি মিলিয়ে গেল মুহূর্তেই। সাইমানের গাড়ি দেখার সাথে সাথে নাফিসা ভয়ে রুহির পেছনে লুকিয়ে পড়ল। সাইমান তাকে বারবার বলে দিয়েছে তার অনুমতি ছাড়া যেন বাড়ি থেকে বের না হয়। এবার সত্যিই সবার খবর আছে।